আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, সম্ভবত জামাতের উপর খুব বড় আকারের অর্থনৈতিক সুনামি, রাজনৈতিক সুনামি অনেকটা অনিবার্য হয়ে পড়েছে। এই দলটি যারা করেন এর মধ্যে 99.99% লোকই অন গুড ফেথ অ্যান্ড গুড ট্রাস্টে। তারা বিশ্বাস করেন যে জামাত করলে জান্নাতে যাওয়া যায়। তারা বিশ্বাস করেন জামাত যারা করে ভালো মানুষ। তারা বিশ্বাস করেন যে জামাত যদি করা হয় তাহলে কোনো না কোনো দিন দেশে খেলাফত প্রতিষ্ঠিত হবে। দেশে সেই যে খেলাফতের যুগে গল্পের মতো যে শাসন ব্যবস্থা ছিল, ওইরকম শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং এই কাজ করার মাধ্যমে তারা সদগায়ে জারিয়া লাভ করতে পারবে। এজন্য জামাতের যারা সদস্য রয়েছেন সারা বাংলাদেশে, তারা নিয়মিত চাঁদা দেন, ইচ্ছায় দেন, স্বেচ্ছায় দেন। একেবারে যারা একেবারে ছাত্র শিবিরের যারা সাধারণ কর্মী, তারাও কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ চাঁদা দিয়ে থাকেন। অন্যদিকে জামাতের যারা রোকন রয়েছেন, তাদের সংখ্যা কত আমি জানি না। এই রোকনরা তাদের যে বাৎসরিক আয়, সেই বাৎসরিক আয়ের একটা বিরাট অংশ স্বেচ্ছায়, কখনো 5%, কখনো 10%, এমনকি 20%, শোনা কথা আমি জানি না, তারা জামাতের ফান্ডে জমা দেন। এবং এদের সংখ্যা যদি 2 কোটি হয় তাহলে কি পরিমাণ হয়, এবং এই কাজগুলো তারা খুব সততার সঙ্গে করেন। তো জামাতের এই যে ফান্ড, তারা যে নর্মাল চাঁদা নেন, রোকনদের আয়ের একটা ইনকাম রয়েছে, সেই ইনকাম নেন। এই ফান্ডের বাইরে তারা অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করেন সমবায়ের ভিত্তিতে, তারপর প্রাতিষ্ঠানিকভাবে, এবং অনেকগুলো প্রতিষ্ঠান যেমন ইসলামী ব্যাংকের মতো প্রতিষ্ঠান, তারপর ইসলামী ব্যাংক, হাসপাতাল, ইবনে সিনার মতো প্রতিষ্ঠান, এগুলো রীতিমতো যাকে বলে একটা ট্রাস্টের মতো অবস্থা তৈরি হয়ে গেছে। এবং এখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন ওসিলাতে জামাতের যে ফান্ডিংটা হয়, সেই ফান্ডের পরিমাণ কত আমরা জানি না। তবে একথা সত্য যে জামাতের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ের যে নেতৃত্ব রয়েছে, তারা নিয়মিত জামাত থেকে মাসোহারা পান। এবং এটা যেন তেন মাসোহারা নয়, একজন মানুষ যেন সমাজে সম্মান সহকারে, মর্যাদা সহকারে ভালোভাবে বসবাস করতে পারেন, এজন্য জামাত থেকে তাদেরকে টাকা দেয়। ফলে তারা নির্ভর হয়ে জামাতের আমির হয়ে দিনের পর দিন রাজনীতি করছেন। কোনো ভবিষ্যৎ নাই, তারপরও তারা দলের জন্য ছুটোছুটি করছেন, জেলে যাচ্ছেন, জেল থেকে বেরোচ্ছেন। আর এই সকল করার জন্য জামাতেরও নির্দিষ্ট ফান্ডিং রয়েছে, এবং এই ফান্ড করে করে তারা শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ পূর্ব এশিয়া নয়, পৃথিবীর যে কয়টি ক্যাডার ভিত্তিক সংগঠন রয়েছে, সেই ক্যাডার ভিত্তিক সংগঠনের মধ্যে অন্যতম শক্তিশালী একটি সংগঠন জামাত। আওয়ামী লীগ চেষ্টা করেছিল এই সংগঠনটিকে ভেঙে চুরে চুরমার করে দেওয়ার জন্য। তারা জামাতের যারা শীর্ষ নেতৃত্ব রয়েছে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল, তাদের শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা তছনছ করে দিয়েছিল, ইসলামী ব্যাংক তারা দখল করেছিল এসালামের মাধ্যমে, ইত্যাদি আরও অনেক কিছু। কিন্তু কার্যত এর কোনো ফলাফল হয়নি, বরং বুমেরাং হয়েছে। জামাতের যে শীর্ষ নেতৃত্ব যারা ছিলেন, যাদের প্রজ্ঞা ছিল, মেধা ছিল, রাজনৈতিক গুণাবলী ছিল, এবং যাদের সঙ্গে নেগোসিয়েশন করা যেত, তাদের অবর্তমানে যারা আসছে তারা বেশিরভাগ ক্ষেত্রে অনভিজ্ঞ, বেশিরভাগ ক্ষেত্রে উগ্র, এবং মোনাফিকি চরিত্রের অধিকারী রয়েছে অনেকে। আবার এদের যে ব্যক্তিগত সততা, এটা আগের জমানার জামাতি নেতাদের মতো নয়। ফলে জামাত ইটসেলফ এখন নিজেদের জন্য একটা সমস্যা, রাষ্ট্রের জন্য সমস্যা, এবং সকলের জন্য সমস্যা। এবং গত 17 মাসে আমরা তাদের যে কর্মকাণ্ড দেখেছি, গত 17 মাসে তাদের যে দাপট দেখেছি, গত 17 মাসে তারা যে কাজগুলো করতে চেয়েছে, সেই কাজগুলো যেভাবে তারা করার চেষ্টা করেছে, এখন সব কিছু তাদের জন্য বুমেরাং হয়েছে। তারা মনে করেছিল যে এভাবে অনন্তকাল তারা যাবে, তারা মনে করেছিল তারাই রাষ্ট্র ক্ষমতায় আসবে, তারা মনে করেছিল যে তাদের অনুমতি ছাড়া, তাদের সাহায্য ছাড়া, তাদের সহানুভূতি ছাড়া এই বাংলাদেশে অন্য কেউ রাজনীতি করতে পারবে না। ফলে তাদের মধ্যে অনেকটা, বা হারুন আর রশিদ, খলিফা আল মনসুর, খলিফা হাদি,
কিংবা আব্বাসী খেলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস সাফা, কিংবা উমায়াদের সেই বিখ্যাত খলিফা আল ওয়ালিদ, হাজ্জাজ বিন ইউসুফ, এইরকম একটা ভাবসাব তাদের মধ্যে চলে এসেছিল। এই সময়টিতে তারা বন্ধুকে বন্ধু মনে করেনি, শত্রুকে শত্রু মনে করেনি। তারা মনে করেছে নজরুলের সেই বিদ্রোহী কবিতার মতো, যখন যা ইচ্ছা তাই করব। এই কাজ করে তারা এস আলমকে বাংলাদেশ ব্যাংক থেকে 1 মিনিটের মধ্যে বের করে দিয়েছে, মানে ইসলামী ব্যাংক থেকে বের করে দিয়েছে। এস আলমের মালিকানাধীন অন্যান্য ব্যাংকগুলো তারা নিয়ে নিয়েছে, এবং তারা সারা বাংলাদেশে এরকম একটা হাইপ তৈরি করে ফেলেছে, যে হাইপের ফলে ব্যবসায়ীরা, আমলারা, কামলারা মনে করছে জামাতি ক্ষমতায় আসবে। এই জন্য জামাতের আমির, জামাতের নায়েবে আমির, জামাতের সেক্রেটারি থেকে শুরু করে সবার পিছনে আমাদের দেশের ভীরু বাঙালি বলে খ্যাত যারা আছে, তারা পা চাটার জন্য, রীতিমতো লেজুর বৃত্তি করার জন্য, লেজ নাড়ানোর জন্য চু 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 করে ঘোরাফেরা করেছে। যাই হোক, সময়ের বিবর্তনে জামাতের প্ল্যান এ বি সি ফেইল, আজকের দিন পর্যন্ত পুরো ফেইল। জামাতের যে কয়জন ওয়েল উইশার ছিলেন বিভিন্ন সময়টিতে, জামাতের দুঃসময়, সে 2009 থেকে সেই একেবারে 24 পর্যন্ত, তো তাদের মধ্যে হয়তো আমিও একজন ছিলাম। তো আমি গত 17 মাসে সেই জামাতকে নিয়ে, মানে ঠিক আগের জামানাতে যে সহানুভূতি দেখিয়েছি, ওইরকম কোনো সহানুভূতিমূলক কথা বলিনি, বরং আজকে যে কথাগুলো বলছি এই কথাগুলোই কিন্তু তখন বলেছি, অর্থাৎ গত 17 মাসে বলেছি। এবং এই কারণে জামাতের যারা অনেক লোক আছেন তারা বিরক্ত হয়েছেন, সঙ্গত কারণে বিক্ষুব্ধ হয়েছেন, কিন্তু তাদের সঙ্গে অতীতের সম্পর্কের কারণে হয়তো আমাকে ডলা দিতে পারেননি বা আমার রক কাটতে পারেননি। কিন্তু যদি অতীতে আমার সেই ধরনের সম্পর্ক না থাকতো, তাহলে আমার পায়ে রক থাকতো কিনা সন্দেহ। তো যেটা আমি এই গত 17 মাসে বলার চেষ্টা করছি, যে তারা এখন খুব দাপট দেখাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই তারা বিপদে পড়বে, তাদের সব কিছু বুমেরাং হবে, এবং বিএনপি যেখানে সুযোগ পাবে সেখানে তাদেরকে বাঁশ ডলা দেবে, ফাটা বাঁশের মধ্যে ফেলে একেবারে আচ্ছা মতো ডলা দেবে। এই কথাগুলো একাধিকবার গত 17 মাসে বলেছি। আমি একথাও বলেছি যে বিএনপি যদি ক্ষমতায় আসে, এস আলম আবার ফিরে আসবে ইসলামী ব্যাংক, এবং তারা থাকতে পারবে না। এমনকি 21 টেলিভিশনে এস আলমের যে মালিকানা, এখানে সালাম সাহেব দখল করেছেন, যত সুন্দরভাবে 17 মাস ভরে যেভাবে ভোগ করেছেন, বিএনপি ক্ষমতায় থাকলে এটা তিনি পারবেন না, এটা তিনি পারবেন না। এরপরে তার অন্যান্য এস আলমের যে অন্যান্য মালিকানাধীন ব্যাংকগুলো, যে ব্যাংকগুলো মানে রাতারাতি, যেমন ধরেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এস আলমের ব্যাংক, এখন সেই ব্যাংক থেকে এস আলমের সমস্ত লোকদেরকে সাথে সাথে বের করে দিয়ে, একসময় ইসলামী ব্যাংকের এমডি ছিলেন, ইসলামী ব্যাংকের এমডি ছিলেন সেই আব্দুল মান্নান, মান্নান সাহেবকে এনে ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানো হলো। আচ্ছা বলেন তো, এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সাথে জামাতের কী সম্পর্ক? কিন্তু জামাত এই কাজগুলো করেছে। এখন এস আলম যদি ফিরে আসে, ফিরে এসে যদি ডলা শুরু করে, তাহলে ডলাটা কোন দিকে যাবে বলেন তো? এবং তারা, মানে এই যে যারা টাকাওয়ালা ধনী, সেটা সালমান এফ রহমান হোক, এস আলম হোক, কিংবা সেটা বসুন্ধরা গ্রুপ হোক, কিংবা মেঘনা গ্রুপ হোক, অথবা যমুনা গ্রুপ হোক, ডাজ নট ম্যাটার। টাকায় পুতুল হাসে, টাকা দিয়ে সবাইকে কেনা যায়। এই টাকা দিয়ে করা যায় না এমন কোনো কাজ নেই, এবং তাই এখন বাংলাদেশে হচ্ছে। বাংলাদেশে দেখুন, সেই যে মানে ব্যবসায়ী জগতের যে যারা নিয়ন্ত্রণ করতেন সব কিছু, যারা আওয়ামী লীগকে চালাতেন, যারা এরশাদকে চালাতেন, যারা একসময় হাওয়া ভ্রমণ চালাতেন, তারাই এখন বাংলাদেশে সব কিছু চালাচ্ছেন। আর সেক্ষেত্রে এস আলম এখন বাংলাদেশের নাম্বার 1। এস আলম, সামিদ গ্রুপ, সালমান এফ রহমান, এমনকি ওই যে গাজী গ্রুপ যে পুড়িয়ে ফেলা হয়েছে, এমনকি বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, তারাই কিন্তু এই মুহূর্তে সব কিছু চালাচ্ছে। এর কারণ হলো বিএনপির তো আলাদা কোনো ব্যবসায়িক গ্রুপ নেই, জামাতেরও নেই। জামাতে এক নাবিল গ্রুপ ছিল, সেই নাবিল গ্রুপ এখন জামাতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে তারা এখন বিএনপিতে যোগ দিয়েছে। এবং তারা যে একটা স্টার টেলিভিশন করেছে, সেই স্টার টেলিভিশনে আপনি দেখতে পাবেন যে কী ধরনের জামাত বিরোধী প্রচারণা তারা শুরু করে। তো যেটা বলছিলাম, যে জামাতের জীবনে এই ঘটনাগুলো কেন ঘটে বারবার? তাদের কি মন পরিষ্কার নয়? তাদের কি ঈমান আকীদার মধ্যে কোনো দুর্বলতা আছে? নাকি তাদের মধ্যে নির্বুদ্ধিতার পরিমাণ খুব বেশি?
ডাজ নট ম্যাটার, এটা আল্লাহর ব্যাপার আর তাদের ব্যাপার। কিন্তু এখন যেটি রাজনীতির জন্য অনিবার্য হয়ে পড়েছে, সেই অনিবার্যতা হলো যে তারা সার্বিক দিক থেকে মাইন্ডকারচিপ হয়ে পড়ে গেছে। তাদের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক ভালো নেই, তাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক ভালো নেই, তাদের সঙ্গে দিল্লির সম্পর্ক এখন ভালো নেই। আর এই গত নির্বাচনে তারা যদি স্ট্রংলি দিল্লির সাথে সম্পর্ক ভালো রক্ষা করতে পারত এবং আওয়ামী লীগের সঙ্গে তাদের সম্পর্কটি সমঝোতামূলক জায়গায় নিতে পারত, তাহলে হয়তো তারাই ক্ষমতায় আসতো। শেষ মুহূর্তে বাংলাদেশের বেশিরভাগ ক্ষেত্রে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে একেবারে শেখ হাসিনার সরাসরি নির্দেশে। অনেক ভোটার, বিশেষ করে হিন্দু ভোটাররা জামাতকে ভোট দেয়নি, তারা বিএনপিকে ভোট দিয়েছে। আমরা সবাই ধরে নিয়েছিলাম যে এরা ভোট কেন্দ্রে আসবে না, কিন্তু শেষ মুহূর্তে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে তারা জামাতকে ক্ষমতা আসতে দেবে না। দিল্লিও একই অবস্থা। তো বোঝার চেষ্টা করুন যে একেবারে বাড়া ভাতে, যেখানে আমেরিকা 100% জামাতের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল, সিদ্ধান্ত নিয়েছিল তারাই ক্ষমতায় আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট হবে, জামাতের আমির সেখানে প্রধানমন্ত্রী হবে, আর বিএনপি বিরোধী দলীয় নেতা হবে, 40 থেকে 45টি সিট তারা পাবে। আর এনসিপি হয়তো প্রধান বিরোধী দল হবে, আর দ্বিতীয় প্রধান বিরোধী দল হবে বিএনপি। বিএনপি পাবে 40 সিট, এনসিপি পাবে ধরুন 70-80টি সিট, আর বাকি সিট জামাত পাবে। তো এরকম একটি ম্যাটিকুলাস ডিজাইন নিয়ে আমেরিকার যে প্ল্যান ছিল, ওটা নির্বাচনের একদিন আগ পর্যন্ত সারা বাংলাদেশে সবাইকে সন্ত্রস্ত করে তুলেছিল। বড় বড় বিএনপি নেতাদের ঘুম হারাম হয়ে গিয়েছিল যে জামাত ক্ষমতা আসলে কি হবে, রগের অবস্থা কি হবে, ডলা খাবো কিভাবে, তারপর শেষে আরও কি হবে, ইত্যাদি ইত্যাদি। ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়, এখানে যারা ছাত্র নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথায় বার্তায় আচার আচরণে মনে হচ্ছিল যে একটা চড়াই পাখির যতটুকু ওজন আছে তারেক রহমান সাহেবের সেই ওজনও নাই। কিংবা ধরুন একটা ছাগলের যতটুকু মূল্য আছে, বিএনপি নামক যে দলটি, এটা ছাগলের মূল্য নেই। এরকমই মানে বিএনপির যে বিরুদ্ধবাদী দল হিসেবে জামাত যে প্রভাব দেখাচ্ছিল, কথাবার্তা বলছিল, জামাতের কর্তা ব্যক্তি আমিরের মতো ভদ্রলোক মানুষ, তিনি যে জঙ্গি ভাষায় কথা বলছিলেন, তারপর শেষে তাদের যে সকল টেলিভিশনে লোকজন আসে তাদের যে কথাবার্তা, কি ব্যারিস্টার আছে, এদের কথাবার্তা শুনলে যে কোনো মানুষের মেজাজ ঠিক রাখাটা দায় হয়ে যেত। এখন সব কিছু বুমেরাং হয়ে গেছে এবং অতি অল্প সময়ের মধ্যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হিসেবে যে দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নিয়ে তিনি রাজনীতিটি যেভাবে জামাতের জন্য কঠিন করে তুলেছেন, যেভাবে জামাতের যে রিক্রুটমেন্টগুলো ছিল সব রিক্রুটমেন্টগুলো রীতিমতো ঝাঁটা পিটা করে, মানে যেন তেন ব্যবহার নয়, ঝাঁটা পেটা করে তিনি সেগুলোকে বিদায় করেছেন। সেনাবাহিনীর মধ্যে তাদের যে সকল মানে পাওয়ার হাউস ছিল সবগুলো নিউট্রালাইজ করে দেওয়া হয়েছে। পুলিশে তাদের যে সকল ইফেক্টিভ কর্মকর্তা ছিল সবগুলোকে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। সচিবালয়ে যারা ছিলেন তাদেরকে কান মলে বের করে দেওয়া হয়েছে। শুধু বের করে দেওয়া হয় নাই, বের করার সময় কান মলে বের করে দেওয়া হয়েছে। ওই যে দেখেন নাই যে বাংলাদেশ ব্যাংকে হাসান এস মনসুরকে কী করা হয়েছে? উনি তো ভদ্রলোক মানুষ বলে নাই, কিন্তু তার যে উপদেষ্টা ছিল তাকে চর, কিল, ঘুষি, থাপ্পড়, লাথি, গুঁতো এমন কোনো আদর নেই, আপ্যায়ন নাই, করা হয়নি। কাজেই হাসান এস মনসুরকে তার রুমের মধ্যে ঢুকাইয়ে যদি কিছু করা হয়ে থাকে, যদি তাকে হ্যান্ডশেক করা হয়ে থাকে, চুমু দেওয়া হয়ে থাকে, জড়াজড়ি করা হয়ে থাকে, কোলাকুলি করা হয়ে থাকে, স্যার আপনি যাচ্ছেন, আমাদের জন্য এত উপকার করেছেন, আসেন একটু কোলাকুলি করি, কি অস্বাভাবিক নাকি বিষয়গুলো? এই কাজগুলো করার পরে এখন যে অবস্থা তৈরি হয়েছে, আপনি দেখবেন যে জামাতের যারা লোকজন রয়েছেন একটারও হাসি নাই, সবগুলোর মেজাজ গরম হয়ে গেছে এবং সবগুলো নন রেসপন্সিভ হয়ে গেছে। কোনো অবস্থাতেই তারা এই সময়টিতে মানে এমন অবস্থা হয়ে গেছে যে তাদের নিজেদের প্রয়োজনে তারা 5 স্টার হোটেলে খাবে দাবে সব কিছু করবে, কিন্তু অন্যের পাওনা পরিশোধ করবে না। ওই আগের আমলে আওয়ামী লীগ জামানাতে তারা অনেকগুলো কোম্পানি করেছিল, তাদের একটা কোম্পানি ছিল মিশন গ্রুপ। সেই মিশন গ্রুপের সেই নাম দিয়ে তারা যে কত মানুষের কত হাজার হাজার কোটি টাকা লোপাট করে দিয়েছে এই জামাতের এই মানে গ্রুপটি, আপনি কল্পনাও করতে পারবেন না। তো এরকমভাবে এদের অর্থনৈতিক লেনদেন ভালো না, এরা মানুষের পাওনা পরিশোধ করে না, এরা ইনসাফ করে না, এরা আপনার টাকা নেবে, আপনাকে মেরবে, আপনাকে
তারা করবে কি, একটু আম পাঠাবে, একটু জাহান্নামাজ পাঠাবে, দিয়ে আপনার কি দিয়ে আপনার ইমানটা নষ্ট করে দেবে। ইমানটা নষ্ট করে দিয়ে তারপরে শেষে তারা আপনাকে জান্নাতের টিকিট